মেহেদী হাসান মিরাজের নিজের পারফর্ম করাটা খুব জরুরি। নিজেকে প্রমাণেরও কিন্তু একটা বড় মঞ্চ মেহেদী হাসান মিরাজের জন্য। মেহেদী হাসান মিরাজের জন্য আপনি বলছিলেন যে অগ্নি পরীক্ষা, তার ব্যাটিং পজিশনটা নিয়ে কথা হচ্ছে, অন্যান্য প্লেয়ারদেরও পরীক্ষা নিরীক্ষা করার একটা বড় মঞ্চ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষ পাকিস্তান তারা এখন বিশ্বকাপের জন্য দল গোছাচ্ছে, অর্থাৎ কাউকে সুযোগ দিচ্ছে, কাউকে বিশ্রাম দিচ্ছে, আর সেখানে বাংলাদেশ র্যাঙ্কিংটা নিয়ে ভাবছে। মানে এই ব্যাপারটা মানে একটু অদ্ভুত লাগে কিনা যে আমরা যেই ফরম্যাটটাতে সবচেয়ে বেশি ইনভেস্ট করি, মানে অর্থাৎ আমরা চেয়ে থাকি বাংলাদেশ যেখানটাতে একটু ডমিনেট করে খেলবে, সেই জায়গাটায় বাংলাদেশ পিছিয়ে। এবং মেহেদী হাসান মিরাজের জন্য যদি একটু ব্যক্তিগতভাবে বলি, একটু চাপ হয়ে যাবে কিনা সবকিছু মিলিয়ে? তা তো অবশ্যই চাপ। প্রথমত তিনি ক্যাপ্টেন, তাকে আসলে সামনে থেকে একটা পারফর্ম করার প্রেশার তো থাকবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ আসলে ওয়ানডেতে তার এখনও আমার মনে হয় যে তিনি খুব ভালো পারফর্ম করেন মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে খুব খেয়ে হারিয়ে ফেলেন, টানা অফ ফর্মের মধ্যে থাকেন। বাট স্টিল মেহেদী হাসান মিরাজের নিজের পারফর্ম করাটা খুব জরুরি। এবং তিনি আবারও 7 নম্বর পজিশন, এমন একটা ভাইটাল পজিশন আপনি দেখেন, যদি 40 ওভারের পরে ওখানে ব্যাটসম্যান নামে, তার স্ট্রাইক রেটটা নিয়ে খুব আলোচনা হয়। এবং মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট খুব নজরবন্দি থাকবে আমাদের সবারই আছে, তিনি কেমন করে ব্যাট করেন, অন্য ব্যাটারদের উপর প্রেশার কমান না বাড়ান। একই সাথে তার বোলিংটা অবশ্য মেহেদী হাসান মিরাজের বোলিং নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রশ্ন আছে কখনোই, যদিও টি-20-তে তিনি আসলে তার বোলিং পারফরমেন্স নিয়ে আলোচনা হয়, কিন্তু ওয়ানডেতে আমার মনে হয় 10 ওভার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে এটা আরেকটা প্রাপ্তি হবে। এবং এই উইকেটে শেষ পর্যন্ত আসলে আমাদের স্পিনাররা কে কত ভালো বল করছেন তার উপর পার্থক্যটা গড়ে যেতে পারে। সেক্ষেত্রে মিরাজের সঙ্গে রিশাদ যদি যুক্ত হন এবং আফিফকেও যদি হাত ঘোরাতে হয়, এবং আমাদের এই যে স্পিন তানভীর আছেন, সো তাদের উপর আসলে ম্যাক্সিমাম ওভার কিন্তু তারাই করবেন। সো মেহেদী হাসান মিরাজের ওই জায়গাটাই তো প্রেশার থাকবেই ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দেয়া। এবং একই সাথে আরেকটা জিনিস নিয়েও মেহেদী হাসান মিরাজকে খুব সমালোচনা শুনতে, সেটা হচ্ছে ডিআরএস, ডিসিশন রিভিউ। এই জায়গায় মেহেদী হাসান মিরাজ প্রায়শই খুব ভুলভাল সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেন। সো সেইটা হচ্ছে আরেকটা ব্যাপার, তাকে সেখানেও আসলে চোখ রাখতে হবে। ওই যে তার আবার ক্যাপ্টেন্সিরও একটা পরীক্ষা নিরীক্ষা কিন্তু রয়েছে, যে তার সঙ্গে 1 বছরের যে একটা কথা রয়েছে, সেটাও কিন্তু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ নিজেকে প্রমাণেরও কিন্তু একটা বড় মঞ্চ মেহেদী হাসান মিরাজের জন্য। এবং তাকে বারবার সমালোচনায় পড়তে হয় যে তিনি অনেক সময় কি একটু নিজের জন্য খেলেন কিনা, মানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কথা ওঠে। রাইট, সেইটাই আসলে বললাম যে এই জায়গাটাই তো তাকে অবশ্যই দলের, যেমন অনেক সময় হয় না মেহেদী হাসান মিরাজ, বা অনেক সময় আপনি যদি ক্যাপ্টেন হন, আপনাদের যদি অপশন থাকে যে আপনি বোলিংয়ে একটু নিজেকে আড়ালে রাখার, লুকিয়ে রাখা, কীরকম ধরেন খুব সেট ব্যাটসম্যান এক প্রান্তে আছেন সেঞ্চুরির পথে, এই সময় আপনি নিজেকে বোলিংয়ে আনছেন না, নিজেকে চ্যালেঞ্জটা করছেন না। যখন নতুন ব্যাটসম্যান আসছে, উইকেট পড়ছে, তখনই আপনি হয়তো নিজেকে বোলিংয়ে আনছেন, বিকজ আপনার ওই কনফিডেন্সটা আসলে নাই, একটু আগের ব্যাটসম্যানের কাছে ছিল না, বা নতুন ব্যাটসম্যানের কাছে আপনার মনে হয় যে এই কনফিডেন্সটা আছে। সেম আপনি ব্যাটিংয়েও ধরুন, আপনি অনেক সময় ব্যাটিং পজিশন আপনি নিজে সোয়াপ করতে পারেন দলের পরিস্থিতি অনুযায়ী। এবং মেহেদী হাসান মিরাজকে আসলে এই জিনিসগুলো খুবই খুবই কেয়ারফুল হতে হবে, এবং ট্যাকটিক্সটাও ঠিকঠাক মতো থাকতে হবে, যেন তাকে ঘিরে এরকম প্রশ্ন, মানে যেই সবচেয়ে বড় তিনি দলের জন্য যে সিদ্ধান্তটা নেন, সেটা যেন অবশ্যই দলের জন্য হয় অবভিয়াসলি। বাট একই সাথে আমার মনে হয় মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স নিয়েও আসলে আমার মনে হয় এই সিরিজটা থেকে একটা তো বিচার বিবেচনা হবে আসলে তার দীর্ঘস্থায়ী ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের পথ চলা।